নিশীথের ঘোর কাটতেই গুটি গুটি পায়ে উষা হাজির হলো। কিচির মিচির করে পাখির ডাক বেড়ে যাচ্ছে। যান্ত্রিক গাড়িগুলোর দৌড়াদৌড়ি এখনো শুরু হয়নি। ঘুম ভেঙে নিজেকে বিছানায় আবিষ্কার করে ভীষণ রকম চমকে গেল সোহাগ। রাতে তো সে বারান্দায় অনেকক্ষণ জেগে থেকে থেকে কখন সে ঘুমিয়েছে সে তো কোনো কিছুই টের পায়নি। তাহলে বিছানায় এলো কিভাবে? একটু চিন্তা করার চেষ্টা করতেই অনুভব করলো মাথাটা ভীষণ ভার হয়ে আছে। শরীরটাও কেমন অবশ অবশ ভাব। রাতে কি জ্বর এসেছিল? সারা ঘর চোখ বুলিয়ে দেখলো, কোথাও এক ফোঁটাও ফুলের অস্তিত্বও নেই। কাল রাতের সেই তছনছ করা ঘরটা একেবারেই পরিপাটি। নির্ঝরকেও কোথাও দেখতে পেল না। এর মাঝেই দরজা ঠক ঠক করে শব্দ হলো। আসবো নতুন ম্যাডাম, আপনার জন্য চা এনেছিলাম। সোহাগ অবাক হলো। দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখলো সকাল 7টা বাজে। তার চা খাওয়ার অভ্যাস নেই, আর তাছাড়া আজ সকালে হঠাৎ তার জন্য চা আনার বিষয়টা সে বুঝলো না। কাল তো কেউ চা আনেনি। সে ভেতরে আসতে বলল। যে মেয়েটি এলো সে সোহাগের থেকে বয়সে অনেক বড়। চায়ের ট্রে হাতে এগিয়ে এসে টেবিলে রাখলেন তিনি। ম্যাডাম, চা গরম আছে কিন্তু আপনি একটু ঠান্ডা করে খেয়ে নেবেন। সোহাগ মৃদু হেসে বলল, আপনি আমার মায়ের মতো, আপনি করে বলবেন দয়া করে। আর নতুন ম্যাডাম না, সোহাগ বললেই আমার ভালো লাগবে। ভদ্র মহিলার চোখে মুখে সাথে সাথেই খুশির ঝিলিক দেখতে পেল সোহাগ। উনি হেসে হেসেই বললেন, নাম ধরে ডাকতে পারবো না গো, আমরা গরিব মানুষ। এই যে তোমার থেকে ভালো ব্যবহারটুকু পেলাম, এতেই অনেক খুশি। সোহাগ বৌমণি বলে ডাকবো কেমন? সোহাগ মাথা নাড়ালো। উনি এসে এবার বললেন, তোমার শরীর কেমন আছে? জ্বর কমেছে? জ্বর মানে? কাল রাতে আবার জ্বর এসেছিল তোমার। দাদাবাবু সারা রাত জলপট্টি দিয়েছে। রাতে নিচে ফ্রিজ থেকে ঠান্ডা জল আনতে, তখন দেখেছি আমি। ডাক্তারবাবুকেও ও তো। মেয়েটি আবারও জিভ কেটে বলে উঠল, যা আমি বলে ফেললুম। ও বৌমণি, তুমি নির্ঝর দাদাবাবুকে বললে আমি তোমাকে বলেছি। কাল মানা করেছিল, ওনার যে রাগ জানতে পারলে চাকরি চলে যাবে। সোহাগ অবাক হলো। তার মানে এই কারণে সে এখন বিছানায়? সারাদিন গরমের নাচন কদনে চললেও রাত হলে ঠান্ডা নামে, আর সোহাগের বরাবর ঠান্ডার ধার, তাই অল্পতে সে জ্বরে পড়ে। মহিলা ভীত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে দেখে সে বলল, বলবো না। না মাসি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকেও। ওনার ভেতর থেকে একটা স্বস্তির শ্বাস বেরিয়ে এলো। খুশি খুশি বলল, তাড়াতাড়ি চাটা খেয়ে নাও, মাথা ব্যথা সব ছেড়ে যাবে। নির্ঝর দাদা দৌড়েতে গেছে, একটু পরে চলে আসবে হয়তো। আবার আমাকে বকবে। আমি আসি, অনেক কাজ আছে। কথাটা বলে উনি দৌড় দিলেন। সোহাগ আর বলার মতো কিছু পেল না, তবে ভাবনায় মশগুল হলো। কি চাইছে নির্ঝর? সে কখনো নিকৃষ্ট আচরণ করছে, কখনো সোহাগের যত্ন করছে। কাল রাতে তার চোখের সামনে তাকে বারান্দায় রেখে এলো, আবার ঘুমিয়ে পড়তে দেখতে পেল। না দেখতে গেলে তো জানতো না যে জ্বর এসেছিল। কিছু তো একটা আছে, কিন্তু কি সেটা? সোহাগ স্নান সেরে সুন্দর করে শাড়ি পরে নিচে নেমেছে। কাউকে কোথাও না দেখে সোজা রান্নাঘরে গেল। বড় মা সকালের জল খাবার বানাচ্ছিলেন। সোহাগকে দেখা মাত্র বলে উঠলেন, এ কি সোহাগ, তুমি নিচে এলে যে? বাবু বলে গেছে তোমার জ্বর। শরীর ভালো আছে এখন? সোহাগ লজ্জা পেল। নির্ঝর লোকটা ভারী বত্ত। সকাল সকাল সবাইকে বলে বেরিয়েছে নাকি তার জ্বর এসেছে। উর্মি কাছেই ছিল, সাথে সাথে মুখ টিপে সে বলল, কি গো সোহাগ, রাতে বর খুব আদর করেছে নাকি, যে সকাল সকাল একেবারে জ্বর এসে গেল? সোহাগ অস্থির হয়ে গেল। সাথে সাথে লজ্জায় সে পারে না চলে যায়। এমন কিছু যে হবার নয় সেটা তো আর বোঝাতে পারবে না। আর নির্ঝর নিখুঁত অভিনয় শুরু করেছে যতদূর বোঝা যাচ্ছে। বড় মা উর্মিকে ধমক দিলেন, পাজি মেয়ে, শাশুড়ির সামনে কি বলতে হয় জানো না? উর্মি জিভ কাটলো। একটা কান ধরে সরি বলে খিলখিল করে হেসে উঠল। বড় মা মুচকি হাসলেন, পাগলি মেয়ে। সোহাগ এগিয়ে বলল, আমি কিছু বানাবো বড় মা? সাথে সাথেই গটগট করে পায়ের শব্দ শোনা গেল। সোহাগ দেখলো নির্ঝর ঢুকছে। পায়ে স্পোর্টস কেজ, যার কারণে আওয়াজ আসছে। জগার শরীর থেকে খুলে এক হাতে কাঁধে ধরে রেখেছে। হাতের মাসলগুলো ফুলে আছে, শরীর থেকে ঘাম ঝরছে। উর্মি সোহাগের দিকে একবার তাকালো, তারপর আবার নির্ঝরের দিকে একবার তাকালো। ঘর্মান্ত অবস্থায় নির্ঝর জলের জগ ধরে জল খাচ্ছে। উর্মি সুরসুর করে সোহাগের পাশে গিয়ে আস্তে করে বলল, জল তেষ্টা পাচ্ছে সোহাগ? সোহাগ মাথা নাড়ালো, তারপর কি বলল বুঝতে পেরেই উর্মির দিকে তাকিয়ে না বলল।
উর্মি মুখ টিপে হাসলো, বড় মার দিকে তাকিয়ে বলল, মা, নির্ঝরের গ্রিন টিটা সোহাগকে পাঠিয়ে দিন, মেয়েটার ভীষণ জল তেষ্টা পেয়েছে। নির্ঝর ততক্ষণে উপরে নিজের ঘরের দিকে চলে গেছে। বড় মা গ্রিন টি সোহাগের হাতে দিয়ে বললেন, হ্যাঁ সোহাগ, তুমি বরং এটা নিয়ে যাও, নির্ঝরকে দিয়ে এসো কেমন? সোহাগ মাথা নাড়ালো, উর্মির দিকে তাকিয়ে বলল, আমি কোনো দিদি ভাই, তুমি দিয়ে আসো না। উর্মি মাথা নাড়িয়ে বলল, আমার সময় নেই বাবু, আমাকে জলদি বেরোতে হবে হসপিটালে, ছুটি শেষ আমার। সোহাগ হতাশ হলো, উর্মির দিকে যাওয়ার জন্য জোর করতেই পারলো না। ও চলে যেতেই বড় মা ওর যাবার দিকে তাকিয়ে বললেন, দুটিতে যেন সুখী হয় গো বৌমা, ছেলেটা জীবনে কিছুই পায়নি। উর্মি কিছু বলল না, ভেতর থেকে কেবল একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বড় মার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করবেন না মা, এই মেয়েই পারবে নির্ঝরের ভেতরের ক্ষতে মলম লাগাতে। আমার বিশ্বাস রোহাক রাগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উঠছে, জমিদারের বেটা, সে রাজকার্য করে ফিরবে আর আমি আছি দাসীবান্দি, তাই ফরমেশ খাটবো। ঘরে ঢুকতে ঢুকতে সোহাগের কথাটা কানে লাগতেই দাঁড়িয়ে গেল নির্ঝর। সে পিছনে ঘুরে একটা হাসি দিল, সকাল সকাল কার গুষ্টি উদ্ধার করছো? সোহাগের রাগ এলেও গিলে নিল সেটা, তবে বিড়বিড় করে ঠিকই বলল, তোর শ্বশুরের। নির্ঝরের পাশ কাটিয়ে ঘরে ঢুকে টেবিলে কাপটা রেখে দিল সে। নির্ঝর ঘরে ঢুকে সেটা দেখে বলল, তোমার জ্বর ঠিক হয়েছে? সোহাগ এবার পেছনে ফিরে বলল, আমার ঘরের মধ্যে আছি, এখন অন্তত আপনার রোল প্লে না করলেও চলবে মিস্টার চৌধুরী। নির্ঝর বাঁকা হেসে বলল, শিখছি, অফকোর্স আমি তোমার মতো পারি না, বাট সোহাগ চলে যেতে চাইলো এই অসভ্য লোকের সাথে লাগানো মানে পুরো দিনটাই নষ্ট। নির্ঝরের দিকে গ্রিন টি খেয়ে উদ্ধার করুন। এক রাত বিছানায় শুয়ে দিয়েছি বলে কি নিজেকে নির্ঝর চৌধুরীর বউ ভাবতে শুরু করেছো? সোহাগ সাথে সাথেই থমকে দাঁড়ালো, প্রস্তুত হলো নির্ঝরকে একটা কঠিন জবাব দেবার।